আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ৮ম ক্লাস। আজকের গত লাস্ট ক্লাসে আমরা হচ্ছে মুসাবিদা পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা হচ্ছে এখানে দেখেন ৫ টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন। এই ৫ টা কোয়েশ্চেন আলোচনা করব। আর যদি সময় হয় তাহলে নিরোধক প্রতিকার নিয়ে আলোচনা করব। আগামীকালকে আপনাদের আ এই লিখিত সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর যে লিখিত ক্লাস সেটার সমাপ্তি ঘটবে। পরবর্তীতে আমরা হচ্ছে নতুন একটা সাবজেক্ট দিয়ে আবার শুরু করব। এক্ষেত্রে আমরা পরবর্তীতে যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষার ডেট হয়েছে, তো আমরা ফার্স্ট প্রায়োরিটি রাখবো হচ্ছে এমসিকিউ কে। পাশাপাশি লিখিতটাও আমরা টাচে রাখবো। আমাদের হচ্ছে এমসিকিউ পাস করার পরে খুব বেশি হতাশায় পড়তে না হয়। ওকে, আমাদের কোয়েশ্চেন গুলো যদি আমরা একটু দেখি, হোমওয়ার্ক আকারে দেয়া আছে যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার সম্পর্কিত বিধান বর্ণনা করুন। তারপরে বলা আছে যে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার সম্পর্কিত বিধান বর্ণনা করুন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা এবং ৯ ধারার পার্থক্য আলোচনা করুন। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার বিধান আলোচনা করুন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার বিধান মতে বেআইনিভাবে সম্পত্তি হতে দখলচ্যুতের প্রতিকার কি? দখলচ্যুত ব্যক্তি আদালতের দখল উদ্ধারের মোকদ্দমা করার সময়সীমা কত? আদালত কি গৃহাদি ভেঙে দখল প্রদানের আদেশ দিতে পারেন? এ ধরনের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? তাহলে এখানে আমরা আমাদের হচ্ছে ২ নাম্বার কোয়েশ্চেন ব্যতীত বাকি যে ৪ টা কোয়েশ্চেন আছে, এই সবগুলোর কোয়েশ্চেনের উত্তরই হলো আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৯ ধারায় রহিয়াছে। শুধুমাত্র সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার ২ নাম্বার কোয়েশ্চেনের উত্তর হবে ১০ এবং ১১ ধারা। আর বাকি সবগুলো প্রশ্নের উত্তর ৮ এবং ৯ ধারার সাথে জড়িত। ওকে। আমরা ৮ ধারা দিয়ে শুরু করতেছি। এমসিকিউ আকারেও বলে দিচ্ছি যে কি ধরনের এমসিকিউ হতে পারে। যদিও ডাবল হয়ে যাবে আপনাদের। যদিও আপনাদের এমসিকিউ ইতিপূর্বে নিয়েছি। আ জি, ওকে। ৮ ধারা থেকে আপনাদের পরবর্তী যেই এমসিকিউ পরীক্ষা, এখানে কোয়েশ্চেন আসতে পারে। A person, এখানে ইংলিশটা আছে দেখবেন। A person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure. এখন এইটা হুবহু তুলে দিবে আপনাদের এমসিকিউ পরীক্ষায়। হুবহু তুলে দিয়ে বলবে যে এই বিষয়টা আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় আছে। আচ্ছা, তারপরে আপনাদের এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন যে তুলে দিয়েছে। A person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the dash. By the এখানে কি থাকবে? এই কোড অফ সিভিল প্রসিডিউর এর জায়গায় কি থাকবে? ডট, ডট, ডট। অপশনে দেয়া থাকবে, প্রথম অপশনে দেয়া থাকবে দ্যা স্পেসিফিক রিল ফ্যাক্ট, তারপরে দেয়া থাকবে হচ্ছে দ্যা কোড অফ সিভিল প্রসিডিউর, দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, তারপরে হচ্ছে আপনার অন্য সাবজেক্ট দেয়া থাকবে। তাহলে এক্ষেত্রে আপনি হচ্ছে সঠিক বৃত্ত হবে বরাট করবেন যেখানে দ্যা কোড অফ সিভিল প্রসিডিউর দেয়া আছে। ৪ ধারা যদি আমরা আলোচনা করি যে আপনি একটা স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে আছেন। এখন সেই স্থাবর সম্পত্তি থেকে যদি আপনি অন্যায়ভাবে বেদখল হন অথবা অন্য কোনোভাবে যদি আপনি কোনো স্থাবর সম্পত্তির স্বত্বের মালিক হন, যে স্বত্বের মালিক যদি হন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি হচ্ছে এই ৮ ধারায় মোকদ্দমা দায়ের করে দেওয়ানি আদালতে আপনার সেই স্বত্বসহ স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। এখানে ৮ ধারার যে বেসিক কথাটা হলো, এখানে হলো যে আপনি যে মামলাটা করবেন, এই মামলাটার নাম হলো স্বত্বসহ, মানে মালিকানা সহ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। এই কথাটুকুই কিন্তু বলা আছে এখানে যে ৮ ধারায় আপনি যখন মামলা করবেন অর্থাৎ সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারে যখন মামলা করবেন এই ৮ ধারায়, তাহলে সেই ক্ষেত্রে সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আপনাকে দেওয়ানি কার্যবিধি ফলো করা লাগবে। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি অনুযায়ী স্থাবর সম্পত্তি কি হবে? রিকভারি হবে। আর কিছু বলা নেই। এডিশনাল অনেক কিছু আছে সেগুলো আমাদের পড়তে হবে লিখিত পরীক্ষার জন্য। এডিশনাল বিষয়গুলো আমরা একটু পরেই পড়ব। আচ্ছা, তাহলে ৮ ধারার বেসিক কথা হলো, কেউ যদি বেআইনিভাবে কোনো স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয় বা অন্য কোনোভাবে যদি সম্পত্তির স্বত্বের মালিক হয়, তাহলে সেক্ষেত্রে ৮ ধারায় মামলা করে ওই ব্যক্তির বিরুদ্ধে স্বত্বসহ দখল পুনরুদ্ধার করা যাবে। আর ৯ ধারার যে বিষয়টা সেটা হলো, কেউ যদি সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলে থাকে, আ ৯ ধারাটা একটু বের করে নেই। জি। স্থাবর সম্পত্তিতে দখলে থাকে। কিন্তু আ যে ব্যক্তি স্থাবর সম্পত্তিতে দখলে আছে, ওই ব্যক্তির ওই সম্পত্তিতে কি নাই? কোনো স্বত্ব নাই। এখন সত্ত্ব না থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তিতে আ দখলে থাকা অবস্থায় অন্যায়ীভাবে বা বেআইনিভাবে বেদখল হয়ে যায়, তো বেদখল হলে তিনি কি করতে পারবেন? এই ৯ ধারায় মোকদ্দমা দায়ের করে উনি উনার স্থাবর সম্পদ পুনরুদ্ধার করতে পারবেন। আমরা সকিনা বিবির একটা উদাহরণ পড়েছিলাম এই ৯ ধারা থেকে যে সকিনা বিবি
একটা স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে আছেন। এখন সকিনা বিবি স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে থাকা অবস্থায় একজন ব্যক্তি কর্তৃক বেআইনিভাবে কি হয়েছে? বেদখল হয়েছে। তারপরে ওই প্রবলেমে বলা ছিল যে সকিনা বিবির ওই সম্পত্তিতে কোনো সত্ত্ব নাই। এখন সত্ত্ব থাকুক বা না থাকুক, এটা কি? এটা ডাজন্ট ম্যাটার। বাট সকিনা বিবির ওই সম্পত্তিতে কি ছিল? সকিনা বিবির ওই সম্পত্তিতে শুধুমাত্র দখল ছিল। তাহলে দখল থাকার কারণেই তিনি কি করতে পারবেন? এই ৯ ধারায় মোকদ্দমা দায়ের করে উনি উনার স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। তার মানে ৯ ধারার যে মামলাটা, এটা হলো শুধুমাত্র কিসের মামলা? শুধুমাত্র হলো দখল পুনরুদ্ধারের মামলা। আ এই ৯ ধারায় যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সে যদি বলে যে আমার কি ছিল? ওই সম্পত্তিতে সত্ত্ব ছিল বা মালিকানা ছিল। এখানে মালিকানা কোনো বিবেচ্য বিষয় না। ৯ ধারায় যখন মোকদ্দমা দায়ের করা হবে, তখন আদালত কিন্তু এটা দেখবে না যে কে প্রকৃতপক্ষে ওই সম্পত্তির মালিক। আদালত দেখবে কে প্রিভিয়াসলি ওই সম্পত্তিতে দখলে ছিল। তাহলে ৯ ধারায় আপনাকে কি প্রমাণ করা লাগবে? ৯ ধারায় আপনাকে প্রমাণ করা লাগবে হচ্ছে দখল এবং বেদখল। আর ৮ ধারায় আপনাকে দখল, বেদখল প্রমাণ করার প্রয়োজন নেই। ধারায় আপনি কি প্রমাণ করবেন? হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি, আপনারা কি শুনতে পাচ্ছেন? নেট চলে গিয়েছিল। এখন শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ স্যার, জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। এখন শুনতে পাচ্ছি স্যার। আমাদের এখানে আজকে আ বিকেল থেকেই আ বিদ্যুৎ নেই। আমাদের এখানে আপনার হচ্ছে যে বিদ্যুতের যে ভবন আছে মূল অফিস আছে ওইখানে আ আগুন লেগেছে খুব সম্ভবত। জি, ওকে। আমরা শুরু করি এবার। আপনারা অযথা কেউ আনমিউট করবেন না, হ্যাঁ? আমি সবাইকে খুলে রাখলাম। তাহলে আমাদের আ ৯ ধারার যে মামলাটা, এই মামলায় আদালতে আমাদের কি প্রমাণ করা লাগবে না? আদালতে আমাদের আ সত্ত্ব প্রমাণ করা লাগবে না। এখানে হচ্ছে কি প্রমাণ করতে হবে? দখল এবং বেদখল প্রমাণ করতে হবে। এখন ৯ ধারার মামলা আপনাকে কত সময়ের মধ্যে করতে হবে? আমাদের তামাদি আইনের অনুচ্ছেদ ৩ এ বলা আছে। ৯ ধারার মামলা ৬ মাসের মধ্যে করতে হবে। আর্টিকেল 3 তে বলা আছে এই ৯ ধারার মামলা ৬ মাসের মধ্যে করতে হবে। এখন ৯ ধারার মামলা করে যদি আপনি হেরে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতিকার কি? আপনি আপিলও করতে পারবেন না, রিভিউ করতে পারবেন না। শুধুমাত্র কি করতে পারবেন? শুধুমাত্র রিভিশন করতে পারবেন। এমসিকিউ পরীক্ষায় কিন্তু এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে, আপনার ৯ ধারায় মামলা করার আমাদের মেয়াদ হলো ৬ মাস। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুযায়ী দখল পুনরুদ্ধারে মামলা করার আমাদের মেয়াদ ৬ মাস। এখন যদি কেউ ৬ মাসের মধ্যে মামলা করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী কি বিলম্ব মার্জনা মওকুফের দরখাস্ত দিতে পারবেন? দিতে পারবেন না। যদি দেন সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। কেন অ্যাকসেপ্টেড হবে না? কারণ তামাদিনের ৫ ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে ৯ ধারার যে মামলাটা, এটা কি মামলা? এটা হচ্ছে আপনার দেওয়ানি মূল মামলা। আচ্ছা। ৮ এবং ৯ ধারার পার্থক্যটা যদি আমরা পড়ি, তাহলে আমরা আরো কিছু ক্লিয়ার হতে পারবো যে বিষয়গুলো আপনাদের লিখিত পরীক্ষায় আসে। হ্যাঁ? লিখিত পরীক্ষায় কোয়েশ্চেনে আসে যে আপনার আ ৮ ধারায় কার বিরুদ্ধে মামলা করা যায়, ৯ ধারায় কার বিরুদ্ধে মামলা করা যায় না। তাহলে সরকারের বিষয়টা যদি আমরা বলি যে সরকারের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? ৮ ধারায় মামলা করতে পারবেন, ৯ ধারায় কিন্তু মামলা করতে পারবেন না। তাহলে ব্যক্তি এবং সরকার উভয়ের বিরুদ্ধে কি করা যায়? উভয়ের বিরুদ্ধে ৮ ধারায় মামলা করা যায়। কিন্তু ৯ ধারায় কি করা যায় না? ৯ ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। শুধুমাত্র কার বিরুদ্ধে মামলা করা যায়? শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। ধরেন একটা প্রবলেম বলি, সেটা হলো ধরেন আপনি একটা স্থাবর সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। সেই স্থাবর সম্পত্তিটা হলো আপনার।
এখন আপনাকে অন্যায়ভাবে কি করা হয়েছে? বেদখল করা হয়েছে। তাহলে আপনি ৯ ধারায়ও মামলা করতে পারবেন, ৮ ধারায়ও মামলা করতে পারবেন। কিন্তু ধরেন হচ্ছে আপনি একটা স্থাবর সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। কিন্তু সেই স্থাবর সম্পত্তি আ অন্য কোনো ব্যক্তির না, সেটা হলো সরকারের। যেমন আমাদের যে অফিস আছে, অফিসের সামনে আ রাস্তার পাশে অনেকগুলো দোকান আছে যেগুলো হলো সরকারি সম্পত্তিতে অবস্থিত। এখন সরকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে যদি এই স্থাপনাগুলো ভেঙে দেয়, গুড়িয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি যে দোকান চালাচ্ছিল সে কিন্তু এই ৯ ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে না। আচ্ছা, কোর্ট ফির বিষয়গুলো আছে ৮ ধারার মামলার ক্ষেত্রে, ৯ ধারার মামলার ক্ষেত্রে। ৮ ধারার মামলার কোর্ট ফি হলো কি? আপনার মূল্যানুপাতিক কোর্ট ফি বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। আর ৯ ধারার মামলার কোর্ট ফি কি? ৯ ধারার মামলার কোর্ট ফি হলো অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক, অর্থাৎ মূল্যানুপাতিকের অর্ধেক। আমরা যদি একটু পার্থক্যগুলো দেখি ৮ ধারা এবং ৯ ধারার মধ্যে, এই বক্স থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কনফার্ম মোটামুটি ধরে রাখতে পারেন ১০০% ই একটা কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসবে। ৮ ধারার যে মামলা, এই মামলার নাম কি? এই মামলার নাম হলো স্থাবর সম্পত্তির স্বত্বসহ দখল পুনরুদ্ধার। আর ৯ ধারার মামলা যেটা সেই মামলার নাম হলো শুধুমাত্র দখল পুনরুদ্ধার বা ফাঁস দখল পুনরুদ্ধার। ৮ ধারার ক্ষেত্রে আপনাকে কোন আইন অনুসরণ করা লাগবে? ৮ ধারার ক্ষেত্রে হচ্ছে আপনাকে দেওয়ানি কার্যবিধি অনুসরণ করতে হবে। আর ৯ ধারার ক্ষেত্রে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি করতে হবে? সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসরণ করতে হবে। ৮ ধারার সাথে কত ধারা চাইতে হয়? ৮ ধারার সাথে কিন্তু ৪২ ধারা চাইতে হয়। আর আপনার ৯ ধারার সাথে কি লাগে না? ৯ ধারার সাথে ৪২ ধারা লাগে না। ৮ ধারার মামলার তামাদি মেয়াদ কত? ৮ ধারার মামলার তামাদি মেয়াদ হলো তামাদিনের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বৎসর, ১৪৪ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বৎসর, ১৪৯ অনুচ্ছেদ অনুযায়ী ৬০ বৎসর। আর ৯ ধারার মামলার কোর্ট ফি কত? দুঃখিত, ৯ ধারার মামলার তামাদির মেয়াদ কত? ৯ ধারার মামলার তামাদির মেয়াদ হলো বেদখল থেকে ৬ মাস। ৮ ধারায় আপনাকে কি প্রমাণ করতে হবে? ৮ ধারায় আপনাকে প্রমাণ করতে হবে হচ্ছে আ সত্য প্রমাণ করতে হবে। আর ৯ ধারার ক্ষেত্রে আপনাকে সত্য নয়, শুধুমাত্র কি প্রমাণ করতে হবে? দখল এবং বেদখল প্রমাণ করতে হবে। এখন আসি কোর্ট ফি। একটু আগেই বলেছিলাম ৮ ধারার মামলার কোর্ট ফি হলো এড ভ্যালোরাম কোর্ট ফি বা মূল্যানুপাতিক কোর্ট ফি। অর্থাৎ আপনার জমির যে মূল্যমান আছে, জমির যে দাম আছে সেই রেটের উপর ২% হারে আপনাকে কোর্ট ফি দিতে হবে। তবে সর্বোচ্চ একটা রেশিও আছে, সেটা হলো সর্বোচ্চ ৳৪০,০০০। আর ৯ ধারার ক্ষেত্রে কোর্ট ফি হবে কি? ৯ ধারার ক্ষেত্রে কোর্ট ফি হবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক, অর্থাৎ মূল্যানুপাতিক কোর্ট ফির অর্ধেক। ৮ ধারায় কি করা যাবে? ব্যক্তি, সরকার উভয়ের বিরুদ্ধে মামলা করা যাবে। কিন্তু ৯ ধারায় আপনি সরকারি সম্পত্তিতে সরকারি স্থাপনায় টং দোকান চালান। এখন আপনি আ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক হঠাৎ করেই সরকার কর্তৃক বেদখল হয়েছেন। তাহলে সেই সরকারের বিরুদ্ধে কিন্তু আপনি ৯ ধারায় কোনো অ্যাকশন এ যেতে পারবেন না। প্রতিকার কি? ৮ ধারা মামলায় যদি হেরে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপিলও করতে পারবেন, রিভিউ করতে পারবেন। কিন্তু কি হবে না? রিভিশন হবে না। আর ৯ ধারার মামলার ক্ষেত্রে আপিল, রিভিউ হবে না। কি হবে? শুধুমাত্র রিভিশন হবে। একেবারেই ট্রুথ সেন্স এ আপনাদের লিখিত পরীক্ষায় একটা কোয়েশ্চেন হয়। আ যে কোয়েশ্চেনটা হলো যে আপনার ৮ এবং ৯ ধারার মামলার মধ্যে কোন মামলায় সুবিধা বেশি? আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে ৯ ধারার মামলা শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা করলে আপনি কি সুবিধা পেতে পারেন? তাহলে সুবিধা যদি আমরা বলি ৯ ধারার মামলার তামাদির মেয়াদ হলো ৬ মাস এবং ৯ ধারার মামলায় আপনাকে কি প্রমাণ করা লাগে না? সত্ত্ব বা মালিকানা প্রমাণ করা লাগে না। শুধুমাত্র দখল পুনরুদ্ধার করলেই হয়। তাহলে সেক্ষেত্রে দখল প্রমাণ করলেই হয়। সেক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র আপনার যে স্থাবর সম্পত্তিতে দখল ছিল, সেই দখলটা যদি আপনি কোনোভাবে প্রমাণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনার হচ্ছে সেই দখল আপনি ফিরে পাচ্ছেন। অথচ ৮ ধারার ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র দখল প্রমাণ করলেই হবে না। এখানে আপনি যে ওই সম্পত্তির মালিক, সেই মালিকানাটাও কিন্তু আপনাকে কি করা লাগবে? প্রমাণ করা লাগবে। এবং এই ক্ষেত্রে ৯ ধারার যে মামলাটা, এটা হলো কি আপনার কোর্ট ফিও কম দেয়া লাগতেছে। অল্প সময়ে রেমেডি পাওয়া যাচ্ছে। কিন্তু স্যার ৮ একটা ধারার কথা ক্ষেত্রে আরকি। জি, কি কথা? স্যার এই একটা স্যার আমি ইয়াতে পড়ছিলাম স্যার, গতকালকে স্যার আপনার পরীক্ষায় দিছিলেন হ্যাঁ, যে কোন মামলায় স্যার এই যে কোর্ট ফি ইয়া আর কি, ঠিক আছে, মানে মূল্যানুপাতিক হারে নাই। হ্যাঁ, মানে প্রশ্নটা আর কি স্যার আমার খেয়াল আসতেছে না। তো ৩টা মামলার ওইটা কি ইয়া কথা বলেছে, আপনি মানে অ্যাড বলেন? ভোলারেম স্যার, অ্যাড ভোলারেম ওইটা কি কোর্ট ফি আর কি কোন কোন ওইটা তো মামলায় দিতে হয় না। ওইটা তো বাপ্পি ভাই আপনাদেরকে বলার সুযোগ দিতাম। আমাকে একটু পার্সোনালি প্রশ্নটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আমি উত্তর দিয়ে দিচ্ছি, হ্যাঁ?
একটু স্ক্রিনশট দিয়ে প্রশ্ন আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা ছিলাম যে ৯ ধারায় মামলা করলে সুবিধা আছে। ৮ ধারায় মামলা করলে একটু লেন্দি প্রসিডিউর হয়। কোনো ৮ ধারার মামলা আপনার কোর্টে ১০ বছর ১৫ বছর পর্যন্ত চলতে থাকে। আরেকটা বিষয় হলো ৮ এবং ৯ ধারার যে মামলাটা, আপনি যদি বিজ্ঞ আদালতে ৯ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করেন। এখন আপনি ৯ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করেছেন। কিন্তু ৯ ধারার মামলায় আপনি হেরে গেছেন। ৯ ধারায় মামলা করে আপনি যদি হেরেও যান, পরবর্তীতে আবার আপনি কি করতে পারবেন? পরবর্তীতে আপনি আবার ৮ ধারায় কিন্তু মামলা করতে পারবেন। তার মানে ৯ ধারায় মামলা করে যদি কেউ হেরে যায়, উনি যদি ওনার দখল পুনরুদ্ধার করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে উনি কি করতে পারবেন? ৮ ধারায় মামলা করে সেই ক্ষেত্রে উনি ওনার সেই সত্ত্বসহ দখল পুনরুদ্ধার করতে পারবেন। কিন্তু আপনি ৮ ধারায় মামলা করে যদি হেরে যান, ৮ ধারায় মামলা করেছেন, সেই মামলায় আপনি হেরে গেছেন। ৮ ধারার মামলায় যদি আপনি হেরে যান, তাহলে পরবর্তীতে আর আপনি ৯ ধারায় শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারবেন না। এটা আপনাদের লিখিত পরীক্ষায় আসছে। সরকারের বিষয়টা আসছে যে কোন সেকশনে সরকার এবং ব্যক্তি উভয়ের বিরুদ্ধে মামলা করা যায়। প্রতিকারের যে বিষয়টা আছে সেটাও আপনাদের লিখিত পরীক্ষায় আসছে। ৮ ধারায় মামলা করে যদি হেরে যান সেক্ষেত্রে প্রতিকার কি? ৯ ধারায় মামলা করে যদি হেরে যান সেক্ষেত্রে প্রতিকার কি? এগুলো আপনাদের কিন্তু লিখিত পরীক্ষায় আসছে। এবং এইখানকার যে চার্ট এখান থেকে অবশ্যই আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এখান থেকে যদিও এমসিকিউ পরীক্ষায় বলেছিলাম, এমসিকিউ ক্লাসে বলেছিলাম যে ১৪২ অনুচ্ছেদ মতে ১২ বছর, ১৪৪ অনুচ্ছেদ মতে ১২ বছর, ১৪৯ অনুচ্ছেদ মতে ৬০ বছর। তাহলে ১৪২ অনুচ্ছেদ মতে কখন ১২ বছর হবে? যখন আপনি একটা স্থাবর সম্পত্তিতে দখলে ছিলেন, ভোগ দখলে ছিলেন। কিন্তু অন্যায়ভাবে হ্যাঁ, অন্যায়ভাবে ভূমিদস্যু কর্তৃক কি হয়েছেন? ভূমিদস্যু কর্তৃক বেদখল হয়েছেন বা কারো ব্যক্তি কর্তৃক কোনো ব্যক্তি কর্তৃক বেদখল হয়েছেন। তখন হবে আপনার ১৪২ অনুচ্ছেদ মতে ১২ বছর। আর ১৪৪ অনুচ্ছেদ কখন হবে? যখন আপনি কোনো স্থাবর সম্পত্তিতে অন্য কোনোভাবে সত্ত্বের মালিক। অন্য কোনোভাবে সত্ত্বের মালিক কিভাবে হয়? যে আপনি আ ক্রয় সূত্রে মালিক হয়েছেন একটা ফ্ল্যাটের বা একটা প্রপার্টির কিন্তু গিয়ে দেখেন অন্য কেউ সেখানে বসবাস করে। সেই ক্ষেত্রে হবে ১৪৪ অনুচ্ছেদ মতে ১২ বছর। আর ১৪৯ অনুচ্ছেদ হবে সরকার যদি আপনার বিরুদ্ধে মামলা করে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, তাহলে সরকারের ক্ষেত্রে হবে কত বছর? সরকারের ক্ষেত্রে হবে ৬০ বছর। তাহলে আমরা যদি কোয়েশ্চেন গুলো দেখি যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার সম্পর্কিত বিধান বিস্তারিতভাবে বর্ণনা করুন। তাহলে ৮ এবং ৯ ধারার যে বিধানগুলো আছে এগুলো বিস্তারিতভাবে বর্ণনা করে পার্থক্য সহ লিখে দিবেন। আ ৩ নাম্বার কোয়েশ্চেনে বলা আছে ৮ এবং ৯ ধারার পার্থক্য আলোচনা করুন। এটা তো আমরা এখন মাত্র পড়লাম। তারপরে হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে ৮ ধারার বিধান এটাও আমরা পড়লাম। ৯ ধারার বিধান মতে বেআইনিভাবে সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তির দখলচ্যুতের প্রতিকার কি? যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার বিধান মতে বেআইনিভাবে সম্পত্তি হতে দখলচ্যুতের প্রতিকার কি? তাহলে আপনার যে ব্যক্তি দখলচ্যুত হলো বেআইনিভাবে তিনি কি করতে পারবেন? ৯ ধারায় মামলা করতে পারবেন। এখন দখলচ্যুত ব্যক্তির আদালতে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করার সময়সীমা কত? তাহলে তামাদিনের অনুচ্ছেদ ৩ অনুযায়ী ৯ ধারার মামলা করার সময়সীমা হলো কয় মাস? সময়সীমা হলো ৬ মাস। আচ্ছা, আদালত কি গৃহাদি ভেঙে দখল পতনের আদেশ দিতে পারেন? হ্যাঁ, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে এটা আছে হচ্ছে আপনার ২১ আদেশের ৩৫ বিধিতে আছে। ২১ আদেশের ৩৫ বিধি যে স্থাবর সম্পত্তির ডিক্রি জারি। স্থাবর সম্পত্তির ডিক্রি জারির ক্ষেত্রে তালা ভেঙে, হুকরা ভেঙে বা হচ্ছে আপনাকে দখল যেভাবে আদালতের কাছে সুবিধাজনক বলে মনে হয়, সেভাবে আপনাকে দখল বুঝিয়ে দিতে পারেন। তারপরে বলা আছে এই ধরনের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? তাহলে ৯ ধারার মামলার ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো কি? প্রতিকার হলো রিভিশন। আর ৮ ধারার মামলার ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? ৮ ধারার মামলা অর্থাৎ সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা। সেই ক্ষেত্রে ৮ ধারার মামলার ক্ষেত্রে প্রতিকার হলো কি করতে পারবেন? আপিলও করতে পারবেন, রিভিউ করতে পারবেন কিন্তু রিভিশন হবে না। আচ্ছা, তারপরে আমাদের ২ নাম্বার প্রশ্ন সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সম্পর্কিত বিধান আলোচনা করুন। তো সুনির্দিষ্ট
অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার বিধান সম্পর্কিত আমাদের কোথায় বলা আছে? 10 এবং 11 ধারায়। একেবারেই ট্রু সেন্সে যদি আমরা বলি, অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি কি? যেমন আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, আপনার আসবাবপত্র, আপনার বই, খাতা কলম, অর্থাৎ যেই সম্পত্তিগুলো এক স্থান থেকে কি করা যায়? অন্য স্থানে স্থানান্তর করা যায়। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সাধারণত আদালত আপনাকে কি দিবে না? সাধারণত আদালত আপনাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত আপনাকে কি দিবে? অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত দিবে হচ্ছে আপনাকে ক্ষতিপূরণ। তবে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও আদালত আপনাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনটা মানে কি? আপনি যেটা চাচ্ছেন সেটাই আপনাকে দিচ্ছে। যেমন আপনি আপনার মোবাইলটা আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। এখন আমাকে আ এই যে মোবাইলটা দেখাশোনার দায়িত্ব দিলেন। মোবাইলটা কি সম্পত্তি? মোবাইলটা হলো অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি। কি সম্পত্তি? মোবাইলটা হলো অস্থাবর সম্পত্তি। এখন এই যে অস্থাবর সম্পত্তি এটা আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আপনি ইউরোপে যাচ্ছেন। তাহলে এই অস্থাবর সম্পত্তি এই মোবাইলের দাম হলো ধরেন iPhone 16 Pro Max ১,২০,০০০ বা ৩০,০০০ টাকা। তাহলে এখানে অস্থাবর সম্পত্তি অর্থ দ্বারা কি করা যাচ্ছে? পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। তাহলে আপনি যদি ইউরোপ থেকে এসে আমার কাছে iPhone 16 Pro Max চান, আমি কি আপনার কাছে iPhone 16 Pro Max দিতে বাধ্য থাকিব? যেহেতু অস্থাবর সম্পত্তি? হ্যাঁ, বাধ্য থাকিব। কেন বাধ্য থাকিব? এই ১০ এবং ১১ ধারার ব্যাখ্যার মধ্যে এই ১০ এবং ১১ ধারার গ্রাউন্ডের মধ্যে আমি পড়ে গেছি। কিন্তু সাধারণত অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনি যদি অস্থাবর সম্পত্তির মালিক হন, কিন্তু দখলদার হলো অন্য কেউ, অন্য কোনো ব্যক্তি। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। কিসের আদেশ দিবেন অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে? অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিবেন। যেমন আপনার আ একটা আ চিত্রকর্ম, আপনার একটা চিত্রকর্ম বা মৃত চিত্রকারের চিত্রকর্ম, সেটা সেটার প্রকৃত মালিক হলেন আপনি। কিন্তু সেটা ধরেন হচ্ছে রহিম সাহেবের যে চেম্বার আছে সেখানে ঝোলানো আছে। যেকোনো না যেকোনোভাবে। তাহলে এরকম পরিস্থিতিতে সেই যে অস্থাবর সম্পত্তি সেটা আপনি কি করতে পারেন? মামলা করে সুনির্দিষ্টভাবে কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন। যদিও অস্থাবর সম্পত্তি। আবার যদি এরকম হয় যে আপনার আ ১০ কেজি আলু বা ১০ মণ গম বা হচ্ছে অন্য কোনো কিছু যেগুলোর প্রকৃত মালিক হলেন আপনি। কিন্তু সেটা কি আছে? সেটা অন্য কারো কাছে আছে, অন্য কারো দখলে আছে। এক্ষেত্রে যদি মামলা করেন, এই ১০ ধারায় এবং ১১ ধারায় আদালত কিন্তু আপনার পক্ষে কোনো আদেশ দিবে না। আদালত বলবে কি? ক্ষতিপূরণ দেয়ার জন্য। তাহলে কখন এই অস্থাবর সম্পত্তি আপনি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন? ১০ এবং ১১ ধারার গ্রাউন্ডে বা ব্যাখ্যায় যদি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে ১০ ধারা। ১০ ধারাটা আমরা গল্প আকারেই বুঝিয়েছি। সেই গল্পটাই আবার রিপিট করতেছি। ধরেন আপনি ইউরোপে যাবেন। ইউরোপে যাওয়ার সময় অথবা আপনি ধরেন হচ্ছে একজন আ কৃষক। আপনার বাড়ি হলো মুন্সিগঞ্জ, ওইখানে প্রচন্ড পরিমাণ আলু হয়। ভৈরবের দিকেও আলু হয়, কিশোরগঞ্জেও আলু হয়। এখন আলুর সিজন, সিজনে আলুর দাম কম পাওয়া যাচ্ছে। আপনি প্রচুর পরিমাণ আলুর ফলন হয়েছে। আপনি চাচ্ছেন কি ৫০ মণ আলু বা হচ্ছে ১০ টন আলু আপনি কি করবেন? আপনি হচ্ছে হিমাগারে রাখবেন। ধরেন আপনার সেই আলু কিছু আপনি বিক্রি করে দিলেন সিজনে আর বাকিগুলো অফ সিজন যেমন এখন অফ সিজন এখন আলুর দাম একটু বেশি। আপনি অফ সিজন বা বর্ষাকালে আপনি হচ্ছে সেটা বিক্রি করবেন। এরকম টেনডেন্সি নিয়ে সেই আলুগুলো আপনি হচ্ছে গুদাম রক্ষক বা হচ্ছে যেটাকে আমরা বলি কোল্ড স্টোরেজ এর যে মালিক আমরা এদের ভাষায় কোল্ড স্টোরেজ বলে। সেখানে রহিম সাহেবের আপনি হচ্ছে গুদামে কি করলেন? হিমায়িত করে রাখলেন। এখন এই যে আপনার ৫০ টন বা হচ্ছে ১০ টন আলু, সেগুলো দেখাশোনার দায়িত্ব কে প্রাপ্ত হলো? দেখাশোনার দায়িত্ব প্রাপ্ত হলো রহিম। তাহলে রহিম এর ক্যারেক্টার কি এখানে? যেহেতু আপনার সম্পত্তি দেখাশোনার দায়িত্ব প্রাপ্ত হয়েছে, সেটা স্থাবর সম্পত্তি হোক, অস্থাবর সম্পত্তি হোক, রহিমের ক্যারেক্টার হলো রহিম একজন জিম্মাদার। এখন রহিমের কাছ থেকে যে আপনার ১০ টন আলু থেকে ধরেন আ ১ টন আলু ১ টন আলু কে নিয়ে গেল?
1 টন আলু করিম নিয়ে গেল। তাহলে এই যে করিম নিয়ে গেছে, আলু হলো আপনার আলামিন ভাইয়ের বা হচ্ছে মামুন ভাইয়ের। এখন মামুন ভাইয়ের সেই 10 টন আলু রাখা হলো রহিম সাহেবের আপনার হচ্ছে কোল্ড স্টোরেজে। কিন্তু রহিম সাহেবের কাছ থেকে যে 10 টন আলু থেকে 1 টন আলু করিম নিয়ে গেছে। তাহলে জিম্মাদারের কাছ থেকে যদি কেউ কোনো আ কিছু নিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আ জিম্মাদার জিম্মাদারের জিম্মাদার কি করতে পারবে? জিম্মাদার রহিম সাহেব কি করতে পারবেন? জিম্মাদার রহিম সাহেব মামলা করতে পারবেন। জিম্মাদার আ এই রহিম সাহেব কার বিরুদ্ধে মামলা করবেন? করিম সাহেবের বিরুদ্ধে। যেহেতু করিম সাহেব জিম্মাদারের কাছ থেকে নিয়ে গেছে। তাহলে রহিম যদিও কিন্তু ওই আলুর বা হচ্ছে ওই অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক না। কিন্তু ওই অস্থাবর সম্পত্তির কি? অস্থাবর সম্পত্তির হলো আপনার দখলদার বা দখলকারী বা হচ্ছে কি দখলকারী বা হচ্ছে কি নিয়ন্ত্রণকারী। জিম্মাদার। হ্যাঁ? তাহলে এই ক্ষেত্রে জিম্মাদার। এই ক্ষেত্রে রহিম সাহেব তিনি কি? তিনি হলেন জিম্মাদার। তিনি মোকদ্দমা দায়ের করে সেই অস্থাবর সম্পত্তি অর্থাৎ সেই ১ টন আলু করিম সাহেবের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে সেটা সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। এখন এই ১০ ধারার গল্পে আপনার আলু, আমার অস্থাবর সম্পত্তি, আপনার অস্থাবর সম্পত্তি। কে মামলা করতেছে? মামলা করতেছে অন্য আরেকজন। আপনি মামলা করার কথা, কিন্তু আপনি মামলা করতেছেন না। মামলা করতেছে যার জিম্মায় রেখেছেন সে। তাহলে রহিম সাহেব এই ১ টন আলু তার কাছ থেকে যে নিয়ে গেছে, তিনি হলেন জিম্মাদার, তিনি মামলা করে সেটা সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। আমাদের ১০ ধারার বেসিক কথা হলো এখানে হচ্ছে কি থার্ড পার্টি যিনি হলেন জিম্মাদার, তিনিও মামলা করতে পারবেন। এই ক্ষমতাটা আপনার হচ্ছে জিম্মাদারকে দেওয়া হয়েছে। ওকে ১০ ধারায় বলা আছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। তাহলে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে প্রদত্ত নির্দিষ্ট পদ্ধতিতে কি করতে পারবেন? উহার দখল পুনরুদ্ধার করতে পারবেন। ব্যাখ্যা ১ এ বলা আছে অত্র ধারা অনুসারে একজন জিম্মাদার যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন সেই ব্যক্তির হিতকর স্বার্থে নিয়োগের অধিকার রয়েছে এমন অস্থাবর সম্পত্তির দখল লাভের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে অত্র ধারা অনুসারে ব্যাখ্যা ১ একজন জিম্মাদার যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন। তাহলে একজন জিম্মাদার কার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন? আমার জন্য। আপনার জন্য রহিম সাহেব জিম্মাদার নিযুক্ত হয়েছেন। সেই ব্যক্তির হিতকর স্বার্থে নিয়োগের অধিকার রয়েছে এমন অস্থাবর সম্পত্তির দখল লাভের জন্য মোকদ্দমা রুজু করতে পারবেন। তার মানে ব্যাখ্যা অনুযায়ী আমরা যেটা বুঝতে পারতেছি স্থাবর সম্পত্তির দখলদার অর্থাৎ জিম্মাদার তিনি কি করতে পারবেন? তিনি মামলা করতে পারবেন। আর ব্যাখ্যা ২ বলা আছে এই মামলা করার জন্য উনার ক্ষমতা কি? সম্পত্তির বর্তমান দখলের জন্য অস্থায়ী বা বিশেষ অধিকারী অত্র মোকদ্দমাকে সমর্থনের জন্য যথেষ্ট। তাহলে রহিম সাহেবের এই যে কোল্ড স্টোরেজের যে জিম্মাদার রহিম সাহেবের এই আলুতে বা হচ্ছে এই অস্থাবর সম্পত্তিতে কি ধরনের দখলে আছে? কি ধরনের দখল আছে ওনার? ওনার হচ্ছে কি দখল আছে? অস্থায়ী বা হচ্ছে কি বিশেষ দখল আছে। কিন্তু উনি কিন্তু প্রকৃত মালিক না। প্রকৃত মালিক না থাকা সত্ত্বেও তিনি সেটা মামলা করে কি করতে পারবেন? সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। আপনাদের বেয়ার অ্যাক্টের ১০ ধারায় আল ইমরান ভাই আমাদের কিন্তু পরীক্ষার সার্কুলার হয়ে গেছে। আশা করি রেগুলার ক্লাস করবেন। তাহলে সম্পত্তির এই বর্তমান দখল বা হচ্ছে এই অস্থায়ী অধিকারের কারণেই রহিম সাহেব কি করতে পারবেন? ওই মামলা করে সম্পত্তিগুলো ওই যে অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। ১০ ধারার সর্বশেষ যে উদাহরণটা আছে আপনাদের বেয়ার অ্যাক্টে সেটা আপনাদের লিখিত পরীক্ষার প্রবলেমের জন্য এমসিকিউ পরীক্ষার জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট। ১১ ধারা ১১ ধারায় বলা আছে যে অবৈধ দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট থেকে দখল প্রদানের নিমিত্তে মালিক নয় এরকম দখলকারী ব্যক্তির কি? এরকম দখলকারী ব্যক্তির দায়-দায়িত্ব। তাহলে যে ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তির কি নয়? প্রকৃত মালিক নয়, কিন্তু ওই অস্থাবর সম্পত্তির কি? দখলকারী বা নিয়ন্ত্রণকারী। ধরেন আপনার মৃত চিত্রাগারের চিত্র, আপনার দেবমূর্তি, আপনার রাজাদের বাসন-কোসন আসবাবপত্র এগুলো আপনার জিনিস। কিন্তু যদিও সেগুলো অস্থাবর সম্পত্তি কিন্তু এগুলো কার দখলে আছে? অন্য কারো দখলে আছে। তাহলে অন্য কারো দখলে যদি আপনার অস্থাবর সম্পত্তি থাকে, সেই অস্থাবর সম্পত্তি আর জন্য আপনি মোকদ্দমা দায়ের করে সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে কি করতে পারবেন? অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে অস্থাবর সম্পত্তি কয়টা ক্ষেত্রে
আপনি দখলদারের নিকট থেকে সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। এই ১১ ধারায় বলা আছে যে ৪ টা ক্ষেত্রে ওই অস্থাবর সম্পত্তি আপনি দখলদারের নিকট থেকে সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে ১ নম্বরে বলা আছে যে যখন দাবিকৃত সম্পত্তি দাবিদারের জিম্মাদার প্রতিনিধি হিসাবে প্রতিবাদীর নিকট রয়েছে। একেবারেই যদি ট্রু সেন্সে বলি, আপনি আপনার আ আসবাবপত্র আপনি এখন ধরেন হচ্ছে সৌদি আরবে হজ করতে যাবেন বা আপনি ইউরোপে যাবেন। এখন ইউরোপে যাওয়ার সময় আপনার আসবাবপত্র এগুলো আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। তাহলে আসবাবপত্র কি সম্পত্তি? আসবাবপত্র হলো অস্থাবর সম্পত্তি। এখন সেই আসবাবপত্র আমি কি হলাম? আমি দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হলাম। অর্থাৎ আমি হলাম কি? আমি হলাম জিম্মাদার। এখন সেই আসবাবপত্রের আমি দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই আসবাবপত্রটা আমি অন্য কারো কাছে বন্ধক দিলাম। অথচ আমার কিন্তু ক্ষমতা নেই যে আপনার আসবাবপত্র আমি কি করব? আমি বন্ধক দিব। এখন আমি সেটা কি করলাম? আমি সেটা বন্ধক দিলাম। আচ্ছা বন্ধক দিলাম ভালো কথা। এখন সেগুলো আবার বিক্রয়ের নিমিত্তে বিজ্ঞাপন দিলাম। তাহলে সেই অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক কে? আপনি তো ইউরোপে গেছেন। তাহলে সেই অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক হলেন আপনি। আপনি ইউরোপে যাওয়ার সময় আপনার আসবাবপত্র আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আমি আপনার আসবাবপত্র দেখাশোনা করে রাখবো। এখন দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হয়ে সেগুলো অন্য কারো কাছে বন্ধক দিয়েছি। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি ওই অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক। আপনি এই ১১ ধারায় ওই যার কাছে বন্ধক দেয়া হয়েছে থার্ড পার্টির বিরুদ্ধে আপনি মূল মালিক মামলা করে সেই অস্থাবর সম্পত্তি কি করতে পারবেন? অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার ১ নাম্বার পয়েন্টে বলা আছে যে যখন দাবিকৃত সম্পত্তি দাবিদারের জিম্মাদার বা প্রতিনিধি হিসাবে প্রতিবাদীর নিকট রয়েছে। তাহলে জিম্মার প্রপার্টির ক্ষেত্রে যদিও সেটা অস্থাবর সম্পত্তি তারপরেও সেটা আপনি কি করতে পারবেন? সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। আপনি প্রকৃত মালিক। ১১ ধারায় আপনি প্রকৃত মালিক। আপনি কি করবেন? আপনি মোকদ্দমা দায়ের করে সে অস্থাবর সম্পত্তি আপনি রিকভারি করবেন বা পুনরুদ্ধার করবেন। হতে বলা আছে যখন দাবিকৃত বস্তুর ক্ষতি হলে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না। তাহলে এমন একটা অস্থাবর সম্পত্তি যেটার প্রকৃত মালিক হলেন আপনি। আচ্ছা এখানে একটা জিনিস মেনশন করে দেই। ১০ এবং ১১ ধারার ক্ষেত্রে আপনি কি নন? ওই স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তির আপনি হচ্ছেন প্রকৃত মালিক। এখানে একটা জিনিস নেই, সেটা হলো ক্রয় বিক্রয়ের কোনো চুক্তি নেই। ১০ এবং ১১ ধারায় এখানে প্রকাশ্য অপ্রকাশ্য চুক্তি নাও থাকতে পারে। কিন্তু ১২ ধারায় আমরা যখন চুক্তি সম্পর্কিত পড়ব সেখানে কিন্তু চুক্তি থাকবে প্রকাশ্য অপ্রকাশ্য অবশ্যই চুক্তি থাকবে। কিন্তু ১০ ধারা ১১ ধারায় আ চুক্তি নেই। এখানে হচ্ছে আপনি কি? আপনি হলেন প্রকৃত মালিক। তাহলে প্রকৃত মালিক কি করতে পারবেন? প্রকৃত মালিক ১১ ধারায় মামলা করে দখলদারের নিকট থেকে সে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে ১ নাম্বারে হচ্ছে জিম্মার ক্ষেত্রে পড়লাম। দ্বিতীয়ত বলা আছে যখন দাবিকৃত বস্তুর ক্ষতি হলে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না। যেমন আপনি একজন হিন্দু। আপনার একটা লক্ষ্মী, সেটা হলো আপনি হলেন প্রকৃত মালিক। কিন্তু লক্ষ্মী আছে অন্য কারো দখলে। তাহলে সেই যে লক্ষ্মী অন্য কারো দখলে আছে, দেবমূর্তি অন্য কারো দখলে আছে, কিন্তু প্রকৃত মালিক হলেন আপনি। এখন আপনি প্রকৃত মালিক, হ্যাঁ? মামলা করে সেই লক্ষ্মী কি করতে পারবেন? সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। কারণ এখানে কি করা যাবে না? হ্যাঁ? দাবিকৃত বস্তুর ক্ষতি হলে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে না। থার্ডলি বলা আছে যখন দাবিকৃত বস্তুর সাধিত ক্ষতির পরিমাণ নির্ণয় করা অসম্ভব। তাহলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা অসম্ভব মানে কি? ধরেন আপনি একটা মৃত চিত্রকারের চিত্র বা হচ্ছে দুষ্প্রাপ্য চীনামাটির কারুকার্যিত পাত্রের আপনি হলেন অধিকারী। আপনি প্রকৃত মালিক। আপনিই মালিক ওই অস্থাবর সম্পত্তির। কিন্তু সে অস্থাবর সম্পত্তি অন্য কারো দখলে আছে। এখানে কিন্তু চুক্তি নাই। কারণ চুক্তি নাই কেন? কারণ আপনি তো মূল মালিক। এগুলো কিন্তু সেলের কোনো চুক্তি নাই। তাহলে যদিও সেগুলো অস্থাবর সম্পত্তি, কিন্তু এই ৩ নাম্বার ব্যাখ্যার মধ্যে পড়ে যাচ্ছে যে এখানে যে আ দাবিকৃত বস্তুর সাধিত ক্ষতির পরিমাণ কি করা যাচ্ছে না? নির্ণয় করা যাচ্ছে না। কারণ মৃত চিত্রকারের চিত্র ধরেন জয়নাল আবেদীনের একটা মৃত চিত্রকারের চিত্র। স্যার এই ব্যাপারে কি একটু কথা বলতে পারবো? এটার হ্যাঁ, বিষয়ে আমি সুযোগ দিব। একটু মানে একটু সুযোগ দিব আপনাদেরকে। ২ মিনিট লাগবে। ২ মিনিট পরেই আপনাদেরকে সুযোগ দিচ্ছি সবাইকে। তাহলে জয়নাল আবেদীনের মৃত চিত্রাগারের চিত্র। এটা কি আর অঙ্কন করা সম্ভব? উনি তো মারা গেছেন। এই চিত্রের কর্মের মালিক হলেন আপনি। কিন্তু সেটা অন্য কারো দেখিয়ে দেখেন যে দেয়ালে ঝুলানো আছে। তাহলে সেই আ আপনি অস্থাবর সম্পত্তি মামলা করে সুনির্দিষ্টভাবে কি করতে পারবেন?
সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। কারণ এখানে দাবিকৃত বস্তুর সাধিত ক্ষতির পরিমাণ কি করা যাচ্ছে না? নির্ণয় করা সম্ভব হচ্ছে না। 4th বলা আছে যখন দাবিকৃত বস্তুর দখল দাবিদারের নিকট থেকে অন্যায়ভাবে হস্তান্তর করা হয়েছে। তাহলে এই ৪ টা গ্রাউন্ডে আপনি আপনার অস্থাবর সম্পত্তি, আপনি হলেন প্রকৃত মালিক। হ্যাঁ? আপনি প্রকৃত মালিক, আপনি দখলদারের বিরুদ্ধে মামলা করে কি করতে পারবেন? অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। দখলদারের কাছ থেকে আপনি মূল মালিক, আপনি কি করবেন? আপনি পুনরুদ্ধার করবেন। এখন আপনাদের যাদের কোয়েশ্চেন আছে অলরেডি সবাইকে আনমিউট করা আছে।